আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, ইসরায়েলের হৃৎপিণ্ড আর নিরাপদ নয় বলল ইয়েমেন। ইসরায়েলের তেল আবিবে হুতি বিদ্রোহীরা ভয়ানক হামলা চালিয়েছে, যার ফলে অন্তত ১৬ জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। খবর টাইমস অফ ইসরায়েলের। ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর হুতি কর্মকর্তা হেজাম আল আসাদ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একাধিক বিদ্রুপাত্মক পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ইসরায়েলি সব প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থতা প্রমাণ করে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত করতে সক্ষম হয়েছে। এতেই দখলদার ইসরায়েলের অবস্থা ভয়ানক খারাপ হতে চলেছে। এরপর জানাবো, গাজায় ৫ ইসরায়েলি সৈন্যকে হত্যার দাবি আল কাসাম ব্রিগেডের। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড দাবি করেছে, তারা উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ২টি ভিন্ন অভিযানে ৫ ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে। আজ এক বিবৃতিতে এই দাবি জানায় তারা। আল কাসাম ব্রিগেড বলছে, তাদের যোদ্ধারা আতর্কিত হামলা করে ৩ ইসরায়েলি সৈন্যকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে এবং তাদের অস্ত্র কেড়ে নেয়। আতর্কিত হামলার পর যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর অধীনে থাকা পাশের বাড়িটির দিকে এগিয়ে যায়। এদিকে অশান্ত ভারতের মণিপুর পরিদর্শনের সময় নেই মোদির, অথচ গেলেন কুয়েতে। অশান্ত অবস্থায় রয়েছে ভারতের মণিপুর, কিন্তু পরিদর্শনে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজ দেশের সমস্যা জিয়ে রেখে অথচ বিদেশের মাটিতে বেড়াতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সমস্ত সমালোচনার ঝড় উড়িয়ে রাষ্ট্রীয় সফরে কুয়েতে গিয়েছেন নরেন্দ্র মোদী। জানাবো, অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার খুলবে ভারত। অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা দিয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। খবর এবিপি লাইভের। তিনি বলেছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের রাখার জন্য মুম্বাই একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে। এর কারণ হিসেবে তিনি জানান, তাদের সরাসরি জেলে রাখা যাবে না। এবং সর্বশেষ জানাবো, লোহিত সাগরে নিজেদের ছোড়া গুলিতে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত। আলহামদুলিল্লাহ, ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং সামরিক স্থাপনাগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওই সময় নিজেদের গুলিতে লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় বিধ্বস্ত বিমানের 2 পাইলটকেই জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন আহত হয়েছেন। আজ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের হৃৎপিণ্ড আর নিরাপদ নয় বলল ইয়েমেন। ইসরায়েলের তেল আবিবে শনিবার ভোরে হুতিদের বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে অন্তত ১৬ জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। খবর টাইমস অফ ইসরায়েলের। ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর হুতি কর্মকর্তা হেজাম আল আসাদ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে জানিয়েছেন, একাধিক বিদ্রুপাত্মক পোস্ট করেছেন। এক পোস্টে তিনি লিখেছেন, ইসরায়েলের সব প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা প্রমাণ করেছে ইসরায়েলি হৃৎপিণ্ড আর নিরাপদ নয়। আরেকটি পোস্টে তিনি বলেছেন, বিলিয়ন ডলার খরচ করে বানানো প্রতিরক্ষা ব্যবস্থার কোনো উপযোগিতা নেই। হুতি বিদ্রোহীরা দাবি করেছেন, তাদের দ্বারাই ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যাকে তারা ফিলিস্তিন 2 নামে অভিহিত করেছেন, ইসরায়েলের উপকূলীয় শহর জাফা এলাকায় সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করতে ব্যর্থ
হয়েছে এবং এটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তিনি এই হামলাকে গাজায় আমাদের ভাইদের উপর গণহত্যার প্রতিশোধ এবং ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তেল আবিবের জাফা এলাকায় হামলার ঘটনা নিশ্চিত করেছে। স্থানীয় সময় শনিবার ভোর ৩:৫০ মধ্যে ইসরায়েল এবং আশপাশের এলাকায় রকেট সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানায় হামলা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হয়েছে। হামলার পর ইসরায়েলি পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং এলাকাবাসীকে নিরাপদে থাকতে বলা হয়েছে। টাইমস অব ইসরায়েল আরও জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশ সীমানায় প্রবেশ করলেও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ঠেকাতে ব্যর্থ হয়েছে। এর ফলে চরমভাবে আঘাত করেছে নেতানিয়াহুর বাড়ির সামনে। গাজায় ৫ ইসরায়েলি সৈন্যকে হত্যার দাবি আল কাসাম ব্রিগেডের। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড দাবি করেছে তারা উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের ২টি ভিন্ন অভিযানে ৫ ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে। শনিবার এক বিবৃতিতে তারা এই দাবি জানায়। আল কাসাম ব্রিগেড বলছে তাদের যোদ্ধারা অতর্কিত হামলা করে ৩ ইসরায়েলি সৈন্যকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে এবং তাদের অস্ত্র কেড়ে নেওয়া হয়। অতর্কিত হামলার পরে যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর অধীনে থাকা পাশের বাড়িটির দিকে এগিয়ে যায়। ভবনটির প্রবেশ মুখে আরও ২ জন সৈন্যকে হত্যা করে তারা। দখলদার ইসরায়েলি সেনারা গাজা যুদ্ধ শুরুর পর থেকেই একে একে মার খাচ্ছে হামাসের আল কাসেম ব্রিগেডের হাতে। এরই ধারাবাহিকতায় আবারও তারা মার খেতে শুরু করেছে। তাদের যে স্বপ্ন নিয়ে তারা গাজায় হামলা করেছিল তাদের সে স্বপ্ন এখনও পূরণ হয়নি। তাদের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে মুসলিম এই যোদ্ধারা। অশান্ত ভারতের মণিপুর পরিদর্শনের সময় নেই মোদির, অথচ গেলেন কুয়েতে। অশান্ত রয়েছে ভারতের মণিপুর রাজ্য, অথচ পরিদর্শনের সময় বের করতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একের পর এক সহিংস ঘটনার পরেও মোদী মণিপুর নিয়ে নীরব। বিরোধীদের আহ্বান উপেক্ষা এবং সমালোচনা উড়িয়ে রাষ্ট্রীয় সফর কুয়েতে গিয়েছেন তিনি। কুয়েতের আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবা এর আমন্ত্রণে ২ দিনের এই সফরে আজ দ্বিতীয় দিন দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর থেকে ফুটবল টুর্নামেন্টের মতো একগুচ্ছ কর্মসূচি সারবেন। এ সময় শনিবার কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় উপসাগরীয় স্পিক লেবার ক্যাম্প পরিদর্শন করেন মোদী। এখানে প্রায় ১,৫০০ ভারতীয় কর্মী প্রবাসী রয়েছে। ১৯৮১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কুয়েত সফরে গিয়েছিলেন। তারপর আর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী কাতারে যাননি। মোদীর সফরের মধ্য দিয়ে ৪৩ বছর পর কুয়েতের মাটিতে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখলেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অরুণ কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই সফর ঐতিহাসিক। ২ দেশের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে। ব্যবসা বাণিজ্য, শিল্প, প্রতিরক্ষা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। শনিবার কুয়েতের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগে মোদী জানান তিনি এই সফর নিয়ে উচ্ছ্বাসিত। কুয়েতের যুবরাজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনুসারে কুয়েতের শীর্ষ ব্যবসায়িক অংশীদারদের তালিকায় ভারতের স্থান উপরের দিকে। এছাড়াও সেদেশে জনসংখ্যার একটা বড় অংশই প্রবাসী ভারতীয়। কুয়েতের শ্রমশক্তির ৩০% ভারতের নাগরিক। ভারতের অপরিশোধিত তেল সরবরাহকারী দেশের তালিকায় কুয়েত ৬ষ্ঠ স্থানে। এদিকে মোদীর কুয়েত সফর কটাক্ষ করেছে বিরোধী দল কংগ্রেস। টেনে এনেছে মণিপুরের প্রসঙ্গ। কেননা তিনি অশান্ত মণিপুরে যাচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এ নিয়ে জানান মণিপুরের মানুষের জন্য তারিখ বার করতে পারছেন না নরেন্দ্র মোদী, অথচ কুয়েতের যুবরাজের সঙ্গে দেখা করতে তিনি কুয়েতে পাড়ি জমিয়েছেন। এটা দেশদ্রোহী নয় কি? অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার খুলবে ভারত। এবার অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা দিয়েছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। খবর এপিবি লাইভের। তিনি বলেছেন অবৈধ বাংলাদেশি অভিবাসীদের রাখার জন্য মুম্বাইয়ের একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে। এর কারণ হিসেবে তিনি জানান তাদের সরাসরি জেলে রাখা যাবে না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানান সম্প্রতি সময় আমরা দেখেছি যে অনেক মাদক ও অবৈধ প্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়ার পাশাপাশি অবৈধ বাংলাদেশিরাও গ্রেপ্তার হচ্ছেন। তারা সবাই বিদেশি নাগরিক। তাদের সরাসরি আমাদের জেলে রাখা যায় না, ডিটেনশন ক্যাম্পেতে রাখতে হয়। এই ডিটেনশন সেন্টার তৈরি করতে জমি চেয়ে জানিয়েছেন ফড়নবিশ। বলেন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন
বিএমসি আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছে, কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না। তাই আমরা বিএমসির কাছে অন্য জমি চেয়েছি, যেন মুম্বাইয়ের একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায়। এই ডিটেনশন সেন্টারে বাংলাদেশিদেরকে রাখতে হবে।